ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে জিকের উপর প্র্যাকটিস সেট দিয়ে থাকি। এর আগে আমরা 28টি প্র্যাকটিস সেট দিয়েছি। আজকে আমরা 29 নম্বর প্র্যাকটিস সেট এখানে আলোচনা করব। পরীক্ষাতে যেমন তোমাদের 25টি প্রশ্ন জিকে থেকে আসে, একই রকম 25টি প্রশ্ন আমরা এখানে নিয়েছি এবং 25টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো করতে পারছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো আজকের প্রশ্নগুলো কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন, টেকচাঁদ ঠাকুর নামে কে লিখতেন? টেকচাঁদ ঠাকুর নামে লিখতেন, চারটি অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে পেরিচাঁদ মিত্র। পেরিচাঁদ মিত্র ছিলেন একজন বাংলা সাহিত্যের প্রথম দিকে যেসব সাহিত্যিকগুলো ছিলেন তাদের মধ্যে একজন। তার বিখ্যাত উপন্যাস ছিল আলালের ঘরে দুলাল। এটা মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। আলালের ঘরে দুলাল কার লেখা? কার লেখা? পেরিচাঁদ মিত্রের লেখা। ঠিক আছে। 2 নম্বর, রঞ্জি ট্রফি কোন মহান খেলোয়াড়ের নাম অনুসারে নামাঙ্কিত? রঞ্জি ট্রফি, যেটা ক্রিকেটের একটা ট্রফি, ক্রিকেটের একটি ঘরোয়া টুর্নামেন্ট, এবং এই টুর্নামেন্টে এই রঞ্জি ট্রফিটির নামকরণ করা হয়েছে একজন বিখ্যাত খেলোয়াড় যিনি একজন রাজপুত্র ছিলেন। তিনি হলেন অপশন বি রঞ্জিত সিংজি। রঞ্জিত সিং এর নাম অনুসারে রঞ্জি ট্রফির নামকরণ করা হয়েছে। ইনাকে ভারতীয় ক্রিকেটের জনক হিসেবেও বিবেচিত করা হয়। ঠিক আছে। ইনি ভারতীয়দের মধ্যে প্রথম ক্রিকেট খেলেছিলেন। যদিও ভারতের তখন দল ছিল না, তখন তিনি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন। ঠিক আছে। ইনাকে রঞ্জি নামে ডাকা হতো এবং ইনার নাম থেকে রঞ্জি ট্রফির নামকরণ হয়েছে। 3 নম্বর, ক্যালকাটার নাম পরিবর্তন করে কলকাতা হয় কত সালে? ক্যালকাটার নাম পরিবর্তন করে কলকাতা করা হয় 2001 সালে। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি ঘোষণা করেছিলেন যে ক্যালকাটার নাম পরিবর্তন করে কলকাতা করা হবে। সেই মোতাবেক 2001 সালে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে এই শহরের নাম কলকাতা রাখে। ঠিক আছে। যদি কলকাতা নিয়ে বলা হয় যে কলকাতা শহর প্রতিষ্ঠা কে করেছিলেন, কলকাতা শহর প্রতিষ্ঠা করেছিলেন 1690 খ্রিস্টাব্দে জবচার্নক। কলকাতাকে বলা হয় সিটি অফ প্যালেস এবং সিটি অফ জয়। ব্রিটিশ শাসনের সময় আমাদের ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা এবং পরবর্তীকালে 1911 সালে কলকাতার রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়। 1911 সালের 12 ডিসেম্বর। ঠিক আছে, দিল্লিতে স্থানান্তরিত করা হয়। এগুলো সবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, প্রতিটা খাতায় লিখে নেবে। 4 নম্বর, নেটোর হেড অফিস কোথায়? নেটো বলতে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নেটোর হেডকোয়ার্টার হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়া নেটোর যে সামরিক দপ্তর সেটা আছে বেলজিয়ামের মন্সের কাছে। ঠিক আছে। নেটো মূলত ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলো নিয়ে গঠিত। এতে নেটোতে 32টি সদস্য আছে, অর্থাৎ 32টি রাষ্ট্র নেটোর সাথে যুক্ত আছে। এটি 1949 সালে ওয়াশিংটন ডিসিতে নর্থ আটলান্টিক ট্রিটির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এই নেটো। নেটোর উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক এবং সামরিক উপায়ে তার সদস্যদের স্বাধীনতা নিরাপত্তা রক্ষা করা। অর্থাৎ যদি কেউ নেটো সদস্য হয়ে যায় তাহলে তাকে রাজনৈতিকভাবে এবং সামরিকভাবে, অর্থাৎ তাকে সৈন্য পাঠিয়ে সমস্ত দেশ একত্রভাবে সাহায্য করবে। যদি কোনো দেশকে কোনো দেশ অ্যাটাক করে, যদি নেটোর কোনো দেশকে কোনো দেশ অ্যাটাক করে, তাহলে নেটোর সমস্ত দেশ একসাথে সেই দেশটাকে অ্যাটাক করবে। এটা হচ্ছে নেটোর মূল উদ্দেশ্য। যে কারণে তোমরা জানো ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ অলরেডি 3 বছর ধরে চলছে, কারণ ইউক্রেন চাইছিল নেটোতে অংশগ্রহণ করতে। ইউক্রেন হচ্ছে রাশিয়ার প্রতিবেশী দেশ। মূলত সোভিয়েত রাশিয়া ভেঙেই ইউক্রেন হয়েছিল। এটা একটা বিশাল জিওপলিটিক্স ব্যাপার। এটা বুঝতে গেলে তোমাদের বিস্তারভাবে অনেক সময় লাগবে, এটা এখানে আমি আর বলছি না। এটুকু তোমরা জেনে রাখো, যদি পাকিস্তান ধরো নেটোর মতো কোনো সদস্য দেশ হয়ে যায় তাহলে ভারতের অসুবিধা হবে কি হবে না? কারণ পাকিস্তান সবসময় ভারতকে চেপে ধরবে। তাহলে প্রতিবেশী দেশ সবসময় যাতে দুর্বল থাকে সেটা সবাই চেষ্টা করে। ঠিক এই কারণে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়েছিল। তাছাড়া রাশিয়ার আরও কিছু নীতি রয়েছে, সেগুলো এখানে ব্যাখ্যা করা প্রয়োজন বলে মনে করি না। ঠিক আছে। 5 নম্বর, নিম্নলিখিত অভারতীয়দের মধ্যে কাকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছে? ভারতরত্ন সম্মান হচ্ছে ভারতের সবচেয়ে সর্বোচ্চ অসামরিক সম্মান, সেটাকে ভারতরত্ন বলা হয়। আর যদি সামরিক সম্মান বলে সেটা হচ্ছে কি? সামরিক সম্মান হচ্ছে পরমবীর চক্র। পরমবীর চক্র। ঠিক আছে। এটা হচ্ছে সর্বোচ্চ সম্মান, সামরিক সম্মান। আর অসামরিক সম্মান বললে সেটা হচ্ছে ভারতরত্ন। ভারতরত্ন নিচে আছে পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ, তার নিচে আছে পদ্মশ্রী। ঠিক আছে। এরপর নিচে নিচে আস্তে আস্তে এরকম নেমে যাবে। তো দুইজন অভারতীয়কে ভারতরত্ন আজ পর্যন্ত দেওয়া হয়েছে। এর মধ্যে একজন হচ্ছেন নেলসন ম্যান্ডেলা, আরেকজন হচ্ছেন খান আব্দুল গফ্ফর খান। নেলসন ম্যান্ডেলা 1980 সালে ভারতরত্ন পান এবং খান আব্দুল গফ্ফর খান, যাকে সীমান্ত গান্ধী বলা হয়, তিনি 1987 সালে এই ভারতরত্ন সম্মানটি পান। ঠিক আছে। নেলসন ম্যান্ডেলা আমাদের যেমন ভারতবর্ষের মহাত্মা গান্ধী স্বাধীনতা সংগ্রামী, ভারতের স্বাধীনতার জন্য প্রবলভাবে তাকে জাতির জনক হিসেবে ধরা হয়। দক্ষিণ আফ্রিকারও একই রকম প্রাক্তন রাষ্ট্রপতি এবং বর্ণবাদ বিরোধী আন্দোলন করে তিনি একজন প্রধান নেতা হয়ে আছেন নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে। খান আব্দুল গফ্ফর খান ছিলেন গান্ধীজির আদর্শে চলা একজন পশতুন স্বাধীনতা সংগ্রামী। তিনি ব্রিটিশ ভারত এবং স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঠিক আছে। ইনাকে সীমান্ত গান্ধী বলা হয়, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। ভারতরত্ন সম্মানের কথা যদি বলা হয়, প্রথম ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল 1954 সালে
এবং পেয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন। ইনাদের তিনজনকে প্রথম ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল। 2024 সাল পর্যন্ত মোট 53 জনকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছে। 2025 সালে ভারতরত্ন সম্মান দেওয়া হয়নি। ঠিক আছে, চলো 6 নম্বর কি আছে, সম্মিলিত জাতিপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলে 5টি স্থায়ী সদস্য দেশ থাকে, আর বাকি 10টি সদস্য দেশ সাধারণ সভায় কত বছরের জন্য নির্বাচিত হয়? আচ্ছা, মোট দেশ থাকে 15টি, তার মধ্যে 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী। 5টি স্থায়ী সদস্য দেশ কোনগুলো? আমেরিকা আছে, রাশিয়া আছে, চীন আছে, ব্রিটেন আছে এবং ফ্রান্স আছে। 5টি স্থায়ী দেশ। ঠিক আছে, আর 10টি যে দেশ, এরা সাধারণত অপশন বি 2 বছরের জন্য নির্বাচিত হয়ে যায়। যারা সাধারণ পরিষদের সদস্য থাকে তারা 2 বছর করে করে নির্বাচিত হয়। ঠিক আছে, আর নিরাপত্তা পরিষদে 5 জন ফিক্সড থাকে। এই 5 জন দেখো এখানে লেখা আছে, তোমরা পারো তো পজ করে এখানে খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে, 5 জন যে স্থায়ী সদস্য তাদের কাছে কিন্তু ভেটো ক্ষমতা রয়েছে, অর্থাৎ সমস্ত যে সম্মিলিত জাতিপুঞ্জের পাওয়ার মূলত এই 5 জনের হাতেই ন্যস্ত আছে। এই জন্য তোমরা দেখবে মাঝে মধ্যে খবরে দেখা যে ভারত স্থায়ী সদস্য হওয়ার জন্য অনেক চেষ্টা করছে। চলো 7 নম্বর কি আছে, পুলিৎজার পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার দেওয়া হয় অপশন এ সাংবাদিকতাতে, এছাড়াও দেওয়া হয় সাহিত্য এবং সঙ্গীতের ক্ষেত্রেও দেওয়া হয়। এই পুলিৎজার পুরস্কারটি মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়া হয় এবং 1917 সালে জোসেফ পুলিৎজারের ইচ্ছায় এই পুলিৎজার পুরস্কারটি শুরু করা হয়েছিল। ভারতীয়দের মধ্যে যদি বলা হয়, ভারতীয় বংশোদ্ভূত গোবিন্দ বিহারী লাল 1937 সালে সাংবাদিকতার জন্য পুলিৎজার পুরস্কার লাভ করেছিলেন। ঠিক আছে, 8 নম্বর, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল ইরাবতী বা রাভি নদীর তীরে গড়ে উঠেছিল। ঠিক আছে, এই হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতা যেগুলো আমরা জানি, এই দুটোই পাকিস্তানে রয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল জেলায় হরপ্পাটা রয়েছে। মহেঞ্জোদারো আছে পাকিস্তানের সিন্ধুতে, এটা মহেঞ্জোদারো বা সিন্ধু নদীর তীরে অবস্থিত। কালীবঙ্গান যেটা ঘরঘরা নদীর তীরে অবস্থিত, এটা ভারতের রাজস্থানে আছে হনুমানগড়ে। ধোলাবিরা যেটা লুনি নদীর তীরে অবস্থিত, লুনি হচ্ছে ভারতের অন্তর্বাহিনী নদী, এটা মনে রাখবে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। এটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত। মেহেরগড় সভ্যতা বোলান নদীর তীরে অবস্থিত, এটা পাকিস্তানের বেলুচিস্তানে আছে। মেহেরগড়কে কখনো কখনো প্রাচীনতম সভ্যতা বলা হয়, কারণ 7000 খ্রিস্টপূর্বাব্দে মেহেরগড় সভ্যতার অস্তিত্ব পাওয়া গিয়েছে। যদিও মেহেরগড় সভ্যতাটি সেরকমভাবে উন্নত ছিল না, এটাকে সভ্যতা বলা যায় না। যদি বলে প্রাচীন সভ্যতা, তাহলে হরপ্পা বা সিন্ধুটাকে ধরা যেতে পারে। হরপ্পা সভ্যতার সময়কাল বা সিন্ধু সভ্যতার সময়কাল ছিল প্রায় 4000 খ্রিস্টপূর্বাব্দ সময়। ঠিক আছে, 4000 খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল, আর মেহেরগড় সভ্যতা 7000 খ্রিস্টপূর্বাব্দে। 9 নম্বর, নিচের কোন শহরটি গঙ্গা তীরবর্তী নয়? গঙ্গা তীরবর্তী শহর হরিদ্বার, পাটনা, কানপুর, তিনটাই। কিন্তু দিল্লি কিন্তু গঙ্গা তীরবর্তী শহর নয়, দিল্লি হচ্ছে যমুনা তীরবর্তী শহর। দিল্লি হচ্ছে যমুনা তীরবর্তী শহর, দিল্লিটি নয়। গঙ্গা তীরবর্তী যেসব প্রধান প্রধান শহরগুলো আছে সেগুলো দেখে নাও, হরিদ্বার, ঋষিকেশ, কানপুর, এলাহাবাদ যেটা প্রয়াগরাজ এখন নাম হয়ে গেছে, বারাণসী, পাটনা, ভাগলপুর এবং কলকাতা হচ্ছে গঙ্গা তীরবর্তী শহর। দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। 10 নম্বর, মাইথন বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মাইথন বাঁধটি ভারতের অপশন এ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। কিছুটা অংশ পশ্চিমবঙ্গ আছে, কিন্তু মূলত ঝাড়খণ্ড রাজ্যে মাইথন বাঁধটি অবস্থিত। মাইথন বাঁধটা বোরাকর নদীর উপরে গড়ে উঠেছে এবং 1957 সালে এটি প্রথম খোলা হয়েছিল মাইথন বাঁধটি। এটি দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি অংশ, ডিভিসির একটা অংশ হচ্ছে মাইথন বাঁধ। ঠিক আছে, 11 নম্বর, মারাঠাদের প্রথম পেশোয়া কে ছিলেন? মারাঠাদের প্রথম পেশোয়া ছিলেন অপশন বি বালাজি বিশ্বনাথ। এর আগে মারাঠাদের সম্রাট ছিল, কিন্তু মারাঠাদের সম্রাটের একটা প্রধানমন্ত্রী পদ ছিল, সেই প্রধানমন্ত্রী পদটাকে বলা হতো পেশোয়া। পরবর্তীকালে সম্রাট শাহু তার প্রধানমন্ত্রী এই বালাজি বিশ্বনাথকে পেশোয়া পদটি দিয়েছিলেন এবং তারাই পরবর্তীকালে রাজত্ব চালিয়েছিল। পেশোয়াদের মূলত পতন ঘটে বালাজি বাজিরাওয়ের আমলে, যাকে নানা সাহেব বলা হতো, 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধে, যখন আহমদ শাহ আবদালি মারাঠাদের পরাজিত করেছিল। ঠিক আছে, 12 নম্বর, কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ কত বছর থাকতে পারে? কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন মূলত 6 মাসের জন্য জারি হয়, তারপর সংসদে ভোটদানের মাধ্যমে সেটাকে আবার 6 মাস করে করে বাড়ানো যায় এবং সর্বোচ্চ 3 বছর পর্যন্ত করা যায়। 3 বছরের বেশি রাষ্ট্রপতি শাসন রাখা যাবে না। ঠিক আছে, এটি 356 ধারায় রাষ্ট্রপতি শাসনটা বলা আছে। রাষ্ট্রপতি শাসন কখন জারি করা যেতে পারে? যখন রাজ্যের রাজ্যপাল যদি মনে করে রাজ্যের মধ্যে সাংবিধানিক অচলাবস্থা দেখা দিয়েছে, বা রাজ্য সরকার যদি সংবিধানের নিয়ম অনুসারে চলতে ব্যর্থ হয়, তখন রাষ্ট্রপতি শাসন
রাজ্যপাল জারি করতে পারেন এবং রাষ্ট্রপতিকে সুপারিশ করতে পারেন। ঠিক আছে। 13 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমকালীন কে ছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমকালীন ছিলেন সম্রাট হর্ষবর্ধন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। হর্ষবর্ধনের রাজত্বকাল ছিল 646 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি পুষ্যবতী রাজবংশের রাজা ছিলেন এবং উত্তর ভারতে একটি বিশাল সাম্রাজ্য তিনি স্থাপন করেছিলেন। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। তার আমলে যে আয় হতো তার আয়ের একটি অংশ তিনি নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে দান করতেন। তার আমলেই চীনা পরিব্রাজক জুয়ানজাং, যাকে হিউয়েন সাং বলা হয়, তিনি ভারতে এসেছিলেন এবং এখানে পড়াশোনা করেছিলেন। গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। এটা পরীক্ষার প্রশ্ন আছে। 5ম শতাব্দীতে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত প্রথম প্রতিষ্ঠা করেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। এর অধ্যক্ষ ছিলেন শিলভদ্র। পাল রাজা ধর্মপাল এবং দেবপালেরাও নালন্দার পৃষ্ঠপোষক ছিলেন। এগুলো মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে। 14 নম্বর, নিচের কোনটি ধাতুকল্পের উদাহরণ নয়? এখানে অপশনগুলোর মধ্যে সিলিকন, অ্যান্টিমনি এবং আর্সেনিক তিনটে ধাতুকল্প, দস্তাটি ধাতুকল্প নয়। জিঙ্ক বা দস্তা এটা ধাতু। ধাতুকল্প বলতে যাদের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের বৈশিষ্ট্য বর্তমান তাকে ধাতুকল্প বলা হয়। মোট 6টা মৌলকে ধাতুকল্প হিসেবে মানা হয়। তোমরা এখানে মৌলগুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে, এগুলো খাতাতে লিখে রাখো এবং মুখস্থ রাখো। 15 নম্বর, পরমাণুর 3টি উপাদানের মধ্যে কোনটির ভর সব থেকে কম? পরমাণুর 3টি উপাদান আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তিনটির মধ্যে ইলেকট্রনের ভর খুবই কম, প্রোটন ও নিউট্রনের ভর প্রায় সমান এবং ইলেকট্রনের ভর খুবই কম। পরমাণু কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয় এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রন একত্রে থাকে। দুটোকে একসাথে ভর সংখ্যা বলা হয়। তোমরা জানো পরমাণুর ভর বলা হয় প্রোটন নিউট্রনের যোগফলকে। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকে। এগুলো আমি অনেকবার বলেছি, আজকে আরেকবার বলে দিলাম তোমাদের মনে করার জন্য। ঠিক আছে, চলো 16 নম্বর কেসে দেখি। পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের? পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান হচ্ছে আমাদের ভারতবর্ষের। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আমাদের সংবিধান লেখার জন্য ডক্টর বি.আর. আম্বেদকরকে যথেষ্ট 6 মাস ধরে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছিল। ওনার ডায়াবেটিস ছিল, ওনার ব্লাড প্রেশার কম হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তাকে সাহায্য খুব কম লোকই করেছিল। উনি প্রায় 90% সংবিধানের কাজ উনি একা করেছিলেন। বাকি 10% যে আরও প্যানেল ছিল তারা করেছিলেন, কিন্তু 90% কাজ উনি একাই করেছিলেন। ভারতীয় সংবিধানের মূল অংশে 22টি অংশ ছিল, 8টি তফসিল ছিল এবং 395টি অনুচ্ছেদ ছিল। প্রথমে 22টি অংশ, 8টি তফসিল, 395টি অনুচ্ছেদ ছিল। পরবর্তীকালে আমাদের ইনার বিখ্যাত রাজনীতিবিদরা আস্তে আস্তে চেঞ্জ করে করে নিজেদের সুবিধা মতো 448টি অনুচ্ছেদ করেছেন, 25টি পাঠ করেছেন এবং 12টি তফসিল নিয়ে এসছেন। 17 নম্বর, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা যদি বলা হয় তাহলে সেটি হবে অপশন ডি, ভাকরা নাগাল পরিকল্পনা। এটি আছে শতদ্রু নদীর উপর, শতদ্রু বা সতলজ নদীর উপর এটি আছে। প্রথম বহুমুখী নদী পরিকল্পনা যদি বলা হয় তাহলে সেটি হয়ে যাবে দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা একটু আগে বলেছি ডিভিসি। এটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে। বিশ্বের বৃহত্তম নদী পরিকল্পনা হলো অ্যামাজন নদী অববাহিকা পরিকল্পনা। ঠিক আছে, এটা পরীক্ষাটা পড়ে না, কিন্তু তোমাদের জেনে রাখা ভালো। 18 নম্বর, মৌসুমী বায়ু কি ধরনের বায়ু প্রবাহ? মৌসুমী বায়ু হচ্ছে একটি সাময়িক বায়ু প্রবাহ। এরপর আমরা নিয়ত, সাময়িক এবং স্থানীয় এই তিনটে বায়ু সম্পর্কে একটু জেনে নিই। নিয়ত কথার মধ্যে বুঝতে পারছো তোমরা, প্রতিনিয়ত বলতে সব সময় যে বায়ু প্রবাহটা হতে থাকে সারা বছর ধরে একই রকমভাবে চলতে থাকে, সেই বায়ু প্রবাহ হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। যেমন আয়ন বায়ু, এই বায়ুটা দেখা যায় নিরক্ষীয় অঞ্চল, 0 ডিগ্রি নিরক্ষীয় অঞ্চল, নীল রেখাটা দেখতে পাচ্ছ, এই বরাবর দেখতে পাওয়া যায় এই আয়ন বায়ুকে নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি। ঠিক আছে। আরেকটা হচ্ছে পশ্চিমা বায়ু, যেটা 40 থেকে 60 ডিগ্রি এই অংশটাতে দেখতে পাওয়া যায়, পশ্চিম দিক থেকে আসছে বলে এটার নাম পশ্চিমা বায়ু। আর একটা মেরু বায়ু, সেটা হচ্ছে মেরু অঞ্চল থেকে উৎপন্ন হয়ে আবার এদিকে আসছে, নিচের অক্ষাংশের দিকে আসছে, এই জন্য এটা হচ্ছে মেরু বায়ু। ঠিক আছে। আর এক ধরনের বায়ু হচ্ছে সাময়িক বায়ু, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় যদি চলে তাহলে সেটা হচ্ছে সাময়িক বায়ু। যেমন একটু আগে বললাম মৌসুমী বায়ু হচ্ছে একটা সাময়িক বায়ু। আমাদের ভারতবর্ষে কি হয়, মৌসুমী বায়ু বর্ষাকালের সময়ই আসে। ঠিক আছে, মৌসুমী বায়ু এলে তবেই আমাদের বৃষ্টিপাত হয়, বর্ষাকাল হয়। একটা সময় আসে, নির্দিষ্ট সময় আসে। স্থানীয় বায়ু কোনটা? একটা নির্দিষ্ট স্থানে থাকবে যে বায়ুটা, সেটা হচ্ছে স্থানীয় বায়ু। যেমন সমুদ্র তীরবর্তী সমুদ্র বায়ু এবং স্থলবায়ু। ঠিক আছে, চলো 19 নম্বর কি আছে, ভাস্কো ডা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? ভাস্কো ডা গামা পর্তুগিজ নাবিক, ইনি 1498 খ্রিস্টাব্দে ভারতে আসেন। সোনেকা চিড়িয়াকে লুট করার জন্য এরা প্রথম থেকে চেষ্টা করেছিল, সেই মোতাবেক প্রথম ভাস্কো ডা গামা পর্তুগিজ নাবিক, ইনি 1498 খ্রিস্টাব্দে এসেছিলেন এবং ইনি এসে পৌঁছেন কালিকট বন্দরে, যেটা বর্তমানে কোঝিকোড, কেরালার কোঝিকোড। এখানে তিনি 20 মে নামেন এবং এখানে এসে তিনি থাকেন। সেখান থেকে আবার রাজার কাছ থেকে নৌকো ভরে ভরে, সেখান থেকে জাহাজ ভরে ভরে প্রচুর পরিমাণে মশলাপাতি সেখান থেকে তিনি নিয়ে যান।
এটা তো তিনি তখন চলে গিয়েছিলেন সেখান থেকে, কিন্তু এই তার সমুদ্র যাত্রা, তার ভারতে আসা, ইউরোপ থেকে ভারতে আসা একটা নতুন পথ খুলে দেয়, যার পরবর্তীকালে তোমরা জানো আস্তে আস্তে সেখান থেকে পর্তুগিজ থেকে ডাচ এবং ব্রিটিশরা আসে এবং ভারতবর্ষে 200 বছর ধরে রাজ চালায় প্রায়। তাহলে ভাস্কো ডা গামা উদ্বোধনটা করে দিয়েছিল এবং পরবর্তীকালে ব্রিটিশরা তার শেষ করে গেছে। ব্রিটিশরা শেষ করে গেছে এটা আমি বলবো না, কিন্তু যা পেরেছে ব্যবসা বাণিজ্য করেছে এবং সম্পদ সম্পদ সব লুট করে নিয়ে গেছে। ব্রিটিশদের কথা মতো তারা আমাদের লুট করেনি, তারা আমাদের সভ্য বানিয়ে গেছে, তার পরিবর্তে তারা জিনিস নিয়েছে। চলো 20 নম্বর কি আছে, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কাকে বলা হয়? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ বলা হয় ব্যারাকপুর ক্যান্টনমেন্টে ছিলেন, ইনি হচ্ছেন মঙ্গল পাণ্ডে। তিনি একজন ইংরেজকে আক্রমণ করে দেন, ইংরেজ কর্মকর্তাকে, এবং তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে ফাঁসি দেওয়া হয়। তার আত্মত্যাগ সিপাহী বিদ্রোহের পথ খুলে দিয়েছিল, এই জন্য তাকে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 21 নম্বর, বেরিবারি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? বেরিবারি রোগ হয় ভিটামিন অপশন এ B1 বা থিয়ামিনের অভাবে। এছাড়া তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, স্কারভি রোগ ভিটামিন সি এর অভাবে হয়, রিকেট রোগ হয় ভিটামিন ডি, ছোটদের রিকেট, বড়দের অস্টিওমেলাইসিস হয় ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন কে এর অভাব হলে রক্তচঞ্চনের অসুবিধা হয়, অর্থাৎ রক্তচঞ্চনের সাহায্য কে করে? ভিটামিন কে। ঠিক আছে, আর একটা ভিটামিন এ এর অভাবে রাত কানা, এটা আশা করি তোমরা জানো। মোটামুটি 70+ প্রশ্ন আমি একটা ভিডিও ভিটামিনে দিয়ে রেখেছি, সেটা তোমরা প্লেলিস্টে সায়েন্সের যে গ্রুপ আছে, সায়েন্সের যে প্লেলিস্ট দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে। 22 নম্বর, বাকমিস্টার ফুলারিন কি? বাকমিস্টার ফুলারিন হচ্ছে একটি কার্বনের রূপভেদ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কার্বনের প্রধান 3টি রূপভেদ আছে, প্রধানত হীরা, গ্রাফাইট এবং ফুলারিন। ফুলারিনের একটি ভাগ হচ্ছে বাকমিস্টার ফুলারিন, যেটা C60। এছাড়া C70 আছে, এটাকে বাকিবল বা বুকিবলও বলা হয় এবং নামকরণ করা হয়েছে রিচার্ড বাকমিস্টার ফুলারিন নাম অনুসারে। বাকমিস্টার ফুলারিন আবিষ্কারের জন্য হ্যারল্ড ক্রোটো, রবার্ট কার্ল, রিচার্ড স্মলিকে 1996 সালে রসায়নে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ঠিক আছে, মূলত তোমরা এটা মনে রাখবে যে বাকমিস্টার ফুলারিন বা হীরা, গ্রাফাইট, ফুলারিন তিনটে হচ্ছে কার্বনের রূপভেদ। তোমাদের পরীক্ষায় এটুকুই আসতে পারে, এর বেশি আশা না করাই ভালো এখান থেকে। ঠিক আছে। 23 নম্বর, অবতল লেন্স গঠন করে সৎ অসৎ বিম্ব, অসৎ উল্টো বিম্ব, অসৎ সোজা বস্তু সমশীর্ষ বিম্ব, সৎ ও সোজা বিম্ব। তো সৎ বলতে রিয়েল এবং অসৎ বলতে ভার্চুয়াল। অবতল লেন্স গঠন করে সৎ, অসৎ, সোজা এবং সমশীর্ষ বিম্ব গঠন করে। ঠিক আছে। আর উত্তল লেন্স সৎ এবং অসৎ দুটোই গঠন করে, এটা মনে রাখবে ভালো করে। ঠিক আছে। উত্তল লেন্স সৎ অসৎ দুটোই, রিয়েল এবং ভার্চুয়াল। আর অবতল লেন্স সোজা হবে, অসৎ হবে এবং সমশীর্ষ হবে। অবতল লেন্স কিন্তু কখনো সদ্বিম্ব গঠন করে না। ঠিক আছে। 24 নম্বর, 2025 সালের জুন মাসে কোন রাজ্য তার পঞ্চায়েত ও নগর পর্যায়ের নির্বাচনের জন্য মোবাইল ভিত্তিক ই ভোটিং সিস্টেম চালু করেছে? মোবাইল ভিত্তিক ই ভোটিং সিস্টেম চালু করেছে পঞ্চায়েত এবং নগর পর্যায়ে নির্বাচনের জন্য, সেটা হচ্ছে অপশন সি বিহার। বিহারে প্রথম 2025 সালে এটা চালু করা হয়েছে। আমাদের ভারতবর্ষের জন্য একটা সুখবরই বলা চলে, কারণ আমরা সাধারণ মানুষ মনে করি যে সমস্ত কিছু যখন ডিজিটাল মাধ্যমে হচ্ছে, ফোনের মাধ্যমে হচ্ছে, তাহলে ভোটিংটা কেন ফোনের মাধ্যমে হচ্ছে না? তাহলে তো ভোট চুরিটা লুট করাটা আটকানো যায়। তাহলে সেদিক থেকে দেখতে গেলে আমাদের একটা ভালো পদক্ষেপ বলা চলে এই সিস্টেমটাকে। ঠিক আছে। চলো 25 নম্বর কি আছে দেখি। সম্প্রতি BIS কত ক্যারেট সোনার গয়নাতে হলমার্ক বাধ্যতামূলক করেছে? এটা হয়ে যাবে অপশন ডি, 9 ক্যারেট গয়নার উপর হলমার্ক বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ এখন বর্তমানে আর কোনো সোনার গয়না হলমার্ক ছাড়া বিক্রি করা উচিত নয়, মানে নিয়ম এটা BIS নিয়ে এসছে। BIS এর ফুল ফর্ম হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। এর আগে 14, 18, 20, 22, 23, 24 সমস্ত ক্যারেটের সোনায় হলমার্কিং বাধ্যতামূলক ছিল। তাহলে আজকে 25টি প্রশ্ন ছিল। প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং 25টা প্রশ্নের মধ্যে তোমরা কত হলো করতে পারছো অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।